চলো তাহলে যে পড়ানো শুরু করি। দেখ, আগের দিন তো আমরা ওই ইলেকট্রিক ডাইপোলস পর্যন্ত পড়েছিলাম এবং ডাইপোলের উপর কিছু ডাইপোলের কিছু ফর্মুলা প্রুভ করেছিলাম। ঠিক আছে? দেখ, তো দেখ, ডাইপোলের ডাইপোলের উপর কত ফোর্স হয় সেটাও ক্যালকুলেট করেছিলাম। তো তার বেসিসে একটা কোশ্চেন, ডাইপোলের উপর একটা কোশ্চেন ধরা যাক, ধর এরকম একটা ডাইপোল আছে, ফোর্স অন ডাইপোল। দেখি এটা পারা যায় কিনা। দেখ, একে বলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ডাই DIPOLE ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। INTERACTION। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন দেখে নি। এখানে ব্যাপারটা কি একটু বোঝে নেওয়া দরকার। তো এখানে ডাইপোল বানানটা অদ্ভুত আসছে কেন? কি আমার ভুল করলাম? দেখ, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। তো প্রথমত আমাদের একটা, দেখ, এই অ্যাক্সিস রয়েছে, রাইট? এটাকে মনে কর একটা অ্যাক্সিস, ডাইপোলের একটা অ্যাক্সিস। ওকে, তো এই ডাইপোলের অ্যাক্সিসের উপরে এরকম একটা ডাইপোল সিচুয়েটেড আছে। ধরা যাক এইটা একটা নেগেটিভ চার্জ, সরি এটা একটা নেগেটিভ চার্জ, আমরা নেগেটিভ চার্জ ব্লু কালার দিয়ে দিচ্ছি, এটা নেগেটিভ চার্জ। আর একটা এখানে পজিটিভ চার্জ আছে, এটা পজিটিভ চার্জ। এই হচ্ছে একটা ডাইপোল, এই জায়গাটা ডাইপোল রয়েছে। এখন এখন এই ডাইপোলের এই অ্যাক্সিসের উপর আরও একটা ডাইপোল ধরা আছে। ধর এটা একটা ডাইপোল, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এটা ডাইপোল। এই ডাইপোলের ঠিক এই অ্যাক্সিসের উপরই আরও একটা ডাইপোল ধরা আছে। এখানে যে ডাইপোলটা আছে সেই হচ্ছে মনে করে এই একটা ডাইপোল আছে। ঠিক এরকম একটা ডাইপোল একই রকমভাবে আছে, এই নেগেটিভ চার্জ এবং এখানে একটা পজিটিভ চার্জওয়ালা একটা ডাইপোল। ডাইপোলের ঠিক অ্যাক্সিসের উপর ডাইপোলটা আছে এবং এই ডাইপোলের যে রয়েছে তার অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা হচ্ছে, এই মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স ধরা হয় সাধারণত। এই ডিস্টেন্সটা ধরে রাখ তুই আর। ওকে, বেশ। এই ডাইপোলের যে মোমেন্ট, এই ডাইপোলের মোমেন্ট হচ্ছে P1, এই ডাইপোলের মোমেন্ট হচ্ছে P2। ডাইপোল মোমেন্ট তোমরা জানো, P1 P2। আমার প্রশ্ন হচ্ছে এই দুটো ডাইপোলের মধ্যে কত ফোর্স কাজ করবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন বোঝা গেছে সূর্য? তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হবে বল দেখি। করেছিস মনে হচ্ছে, করেছিস কি আগে? এরম একটা অঙ্ক দিয়েছিলাম একদিন। করা যাবে? কি করে করা যাবে? কোশ্চেনটা হচ্ছে একটা ডাইপোল P1, ডাইপোল P1 থেকে আর ডিস্টেন্সে আর একটা ডাইপোল আছে P2। তোকে বার করতে হবে ফোর্স বিটুইন P1 অ্যান্ড P2। মানে ডাইপোলের কোন P2 ডাইপোল মোমেন্টওয়ালা ওপর ডাইপোলের উপর P1 কত ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্স অ্যাপ্লাইড বাই P1 অন P2, বা উল্টোটা যা বলবি তুই। বা আমি বলতে পারি ফোর্স বিটুইন P1 অ্যান্ড P2। ঠিক আছে? ফোর্স বিটুইন বিটুইন P1 অ্যান্ড P2। ঠিক আছে? এটা ক্যালকুলেট করতে হবে। কী করে ক্যালকুলেট করবো? এনি আইডিয়া, এনি সাজেশন? কী করে ক্যালকুলেট করবো? এনি আইডিয়া এনি সাজেশন? কে বলবে? দীপ বলতে পারবি? না 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 না, ওই ফর্মুলা দিয়ে এটা হবে না, ওই ফর্মুলা দিয়ে হবে না, ওই ফর্মুলা দিয়ে হবে না। তাহলে দেখো, এইটা তো তুমি পড়েছো যে ডাইপোলার অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড কত হয়। সূর্য, ইলেকট্রিক ফিল্ড কত হয় ডাইপোলার অ্যাক্সিসে? ধরো P1। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও কত হবে? ইলেকট্রিক ফিল্ড E
এইখানে এই বিন্দুটা মনে কর ও বিন্দু, এই বিন্দুটা মনে কর ও বিন্দু, মানে এইখানে যে বিন্দুটা যে মনে কর ও বিন্দু, ঠিক আছে? তো ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কে বলতে পারবে? কত হবে সূর্য? হ্যাঁ, ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এই যে ও বিন্দু, হ্যাঁ কি হবে তাহলে? হ্যাঁ, 2p ওই, না তুমি এটাই, না ডাইপোলটা ছোট ধরে নাও, ডাইপোলের লেন্থটা ছোট ধরে নাও, ডাইপোলের যে লেন্থ মানে সেটা ছোট, সেক্ষেত্রে এটা হবে তো। এটা হবে, তাই তো দীপ, তাই তো। এবার দেখ, তাহলে এবার আমরা আগের দিন পড়েছিলাম এটা তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল, তাই না? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলো ব্যাপারটা, ইলেকট্রিক ফিল্ডটা আর এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যে ফোর্স হয় সেই ফোর্সের ফর্মুলা মনে আছে আগের দিন কি বলেছিলাম? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্সের ফর্মুলা হচ্ছে, এটা P1 এর জন্য, তো তাহলে এটা P1 লিখবো আমি। তাহলে কি হবে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্সের ফর্মুলা বলো, বলো, সূর্য বল কি হবে, মনে পড়ছে না? হ্যাঁ, এটা ক্লাস করিস নাকি আগের দিন সূর্য? মনে মনে পড়ছে না? না পোটেনশিয়াল, এই তো এইটা হবে, মনে পড়েছে? ফোর্সের ফর্মুলা এফ ইজিক্যাল টু ডিপিডি ডি, পি ডিপিডিএক্স, পি ইন্টু ডিপিডিএক্স ডি ডিএক্স, আগের দিনের ক্লাসটাই তো পড়ালাম, তাই না? এইটা হবে। ব্যাস, এইবারে আমরা কি করে ক্যালকুলেট করব, তাহলে P2 তো রইলই, এবার ডিইডিআর করে দেবো। ডিইডিআর কি হবে, ডিইডিআর করলে এখানে আমার বেরিয়ে আসবে 2p1 বেরিয়ে আসবে, রাইট? এবং ডিফারেন্সিয়েট যদি করি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি আসবে, ও -3 বাই আর স্কোয়ার, তাই তো, তাই তো নাকি রে? -3, 8, সরি, r⁴ হবে, আর স্কোয়ার বলছি, r⁴ হবে, তাহলে এটা হবে r⁴ -3 r⁴ এই, তাহলে আমাদের আনসার কি আসলো, -6 p1 p2, আচ্ছা 1/4πε0 কিন্তু আছে, ঠিক আছে, এটা এখানে এটা হবে 1/4πε লিখতে হবে, ওকে, p1 p2 বাই 4πε0 r⁴ বোঝা গেল কেসটা কি হলো, ঠিক তো? এটা কোথা থেকে এলো আশা করি বুঝতে পারছিস, যদি ভুলে গিয়ে থাকিস তাহলে একবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, কারণ দীপ রয়েছে এখানে, দীপ আগের দিনের ক্লাসটা বোধহয় ও রেকর্ডিংটা দেখেনি, তাও দীপের জন্য আমি বলে দিচ্ছি। ধরো দীপ, শুনছিস দীপ? দেখ, যখন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে, মনে করো একটা ইউনিফর্ম ইলেকট্রিক, দেখতে পাচ্ছিস তো, মনে করো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মনে করি, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখন একটা চার্জ থাকবে, মনে করো এটা একটা চার্জ, এই চার্জের ভ্যালু মনে কর কিউ, তাহলে চার্জের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই, এ নিয়ে কোনো সংশয় নেই, তাই তো, এটাই হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যদি ফিল্ডটা এরকম হয়ে যায়, এটা এই ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছিস? কার এবার বল, এই নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের এই পোর্শনটায় কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেশি, কারণ দেখ লাইন্স অফ ফোর্সগুলো খুব কাছাকাছি আছে, আর এই পোর্শনটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু কম, কারণ বুঝতে পারছি লাইন্স অফ ফোর্সগুলো দূরে দূরে আছে, রাইট? তো এইরকমই একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি একটা ডাইপোল থেকে থাকে, যদি একটা ডাইপোল থাকে, ধরা যাক এই একটা ডাইপোল রয়েছে, ঠিক আছে, এরকম একটা ডাইপোল যদি থাকে, তাহলে সেই ডাইপোলের উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। এটা দেখ ইলেকট্রিক ফিল্ডের ডাইপোল যদি থাকে, লালটা পজিটিভ আর নীলটা হচ্ছে নেগেটিভ,
ঠিক আছে, তাহলে লালটার ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্সটা হবে E1 ইন্টু কিউ। লালটার ভ্যালু আমি কিউ ধরলাম। আর নীলটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে E2 ইন্টু কিউ। E2 হবে তো, না E1 তো আর হবে না, কারণ এইখানে যা ফিল্ড এইখানে সব সেই ফিল্ড নয় তো, ফিল্ডটা কমে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ঠিক লিখেছি আমি, ফিল্ডে যদি কমে যাচ্ছে তাহলে আমি ওটা ঠিকই লিখেছি। আমার E1 এটা হবে, এবং দেখ দুটো ফোর্সের ডিরেকশন দুদিকে হবে, রাইট? একটা মাইনাস চার্জ, একটা প্লাস চার্জ, রাইট? তাহলে এদের যে ফোর্সটা হবে অ্যাকচুয়ালি ডিফারেন্স করলে আসবে, রাইট? হ্যাঁ কি না বল? হ্যাঁ। তাহলে দেখ আমি E1 আর E2 রেখে কিউটাকে কমন নিয়ে নিয়েছি। তারপরের লাইনে করলাম কি, কিউ E1 E2 রেখে এখানে আমি 12 দিয়ে ভাগ করলাম। যথারীতি ব্যালেন্স করার জন্য 12 দিয়ে গুণও করে দিলাম, ব্যালেন্স করার জন্য করতে পারি। 12টা কি? 12 হচ্ছে এই দুটো ডাইপোলের মধ্যে ডিস্টেন্স। এইবার দেখ, তাহলে কিউ ইন্টু 12 মানে ডাইপোল মোমেন্ট হয়ে গেল পি। আর এই যে E1 - E2 এইটাকে লিখবো ডিই, ঠিক আছে? মানে ডিফারেন্স। আর নিচে লিখবো এই ডিফারেন্সটাকে লিখবো ডিআর বা ডি যে যা লিখবি। এবার বুঝতে পারলি যে ফোর্সের ভ্যালুটা কেন এরকম আসছে, ই এফ ইজিক্যাল টু পি ডিই ডিআর। বোঝা গেল একটা কি হলো? ক্লিয়ার, বেশ। তাহলে এই জন্য আমরা ফোর্সের ভ্যালুটা এটা লিখলাম। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, জেইই মেন যে প্রবলেমটা এখন দিলাম, এটা ফর জেইই মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেইই মেনের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এই ডেরিভেশনটা, মেন বলো বা নিট বলো যাই বলো। এখন বোর্ড লেভেলেও মাঝে মাঝে শক্ত কোশ্চেন দিচ্ছে খুব। আচ্ছা, এইটা তো বুঝলে, এরপর আর একটা বলো দেখি। এবার এটা নিজে নিজে পারবে, দেখো। এটা বুঝে গেছে তো? আমি তো এটা পরের স্লাইডে পরেরটাই যাচ্ছি, ঠিক আছে? পরেরটা যাচ্ছি। এবার দেখো, ভালো করে দেখো। এইবারে এটা হচ্ছে, এটা এক কাজ করো, এটা ডাইপোল ইন্টারাকশন, এটাকে বলো কেস 1 মনে করো, কেস 1। কেস 2 তে যাচ্ছি। কেস 2 তে দেখো, কেস 2 হচ্ছে, ধরো একটা ডাইপোল রয়েছে, এই হচ্ছে আমার অ্যাক্সিস, এই হচ্ছে ডাইপোলের একটা অ্যাক্সিস, ডাইপোলের অ্যাক্সিস। এই অ্যাক্সিসের উপরে একটা ডাইপোল আছে। কিরম ডাইপোল? না ধরো এদিকটা নেগেটিভ আর ওই পাশটা পজিটিভ, এই একটা ডাইপোল আছে, ছোট্ট কিন্তু লেন্থ ছোট, ডাইপোলের লেন্থ খুব ছোট। এবং এই যে ডাইপোলটা এখানে রয়েছে, এই ডাইপোলের ঠিক অ্যাক্সিস বরাবর নয়, এবার আমি বাইসেক্টর বরাবর রাখবো। বাইসেক্টর বরাবর আমি আর একটা ডাইপোলকে রাখবো। বাইসেক্টর বলতে এরকম বোঝাচ্ছি, এই লাইন বরাবর, ঠিক আছে? এইটা যে বাইসেক্টর, তাই তো? এই বাইসেক্টর বরাবর আমি আর একটা ডাইপোলকে আনছি, ওকে? তো এই ডাইপোলটা কিরকম, না এই ডাইপোলের ধরে রাখ তুই এদিকটা পজিটিভ, লালটা পজিটিভ, আর মনে কর এই নীলটা হচ্ছে, এইটা হচ্ছে নেগেটিভ। বেশ, এবারে আমি বলে দিচ্ছি এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তোকে বলতে হবে এই ডাইপোল মোমেন্ট যদি P1 হয়, এই ডাইপোল মোমেন্ট যদি P2 হয়, তাহলে তোকে এই দুটোর মধ্যে কত ফোর্স ক্যালকুলেট করতে হবে। এবার আগেরবারের থেকে কেসটা ডিফারেন্ট, এটা বোঝা যাচ্ছে? আগেরবারে অ্যাক্সিসে ছিল, তাই না? এবারে কেউ কোথায় আছে? বাইসেক্টরে আছে। তাহলে এখন আমরা কি করে এর উপর ফোর্স ক্যালকুলেট করব? এবার নিজে নিজে কর দেখি। বাইসেক্টরে থাকলে কত হয় ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, সূর্য? বাইসেক্টরে এখানে এই পি পয়েন্ট, এটা যদি ও পয়েন্ট হয়, তাহলে এখন ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে E = 1/4πε0
পি বাই আর কিউব। এবার যেহেতু পি ওয়ানের জন্য বলছি তাই আমি ওকে পি ওয়ান লিখবো, তাই তো? আচ্ছা, তাহলে ফোর্স কত হবে? এফ ইজিক্যাল টু হবে কিছুই না, কি হবে, পি টু ইন্টু ডিই ডিআর। বেশ, তাহলে পি টু রইল। আর ডিই ডিআর যদি করি তাহলে আমার কি আসবে, এই 1/4π বেরিয়ে এলো, এখান থেকে পি ওয়ানটাও বেরিয়ে এলো। এই ডিই ডিআর যদি করি তাহলে আমার আসবে -3/r⁴, তাই তো? এটা আসবে তো, তাই তো নাকি রে? আগের বার এসেছিল -6, দুইটা গুণ হবে না, এই আসবে। তাহলে এখন আমার উত্তর হবে, থ্রি পি ওয়ান পি টু মাইনাস মাইনাস, বা জাস্ট ডিরেকশন বোঝানোর জন্য আসছে, ঠিক আছে? ক্লিয়ার? মনে থাকবে ব্যাপারটা? মনে থাকবে ফর্মুলাটা? এই দুটো ফর্মুলা আমরা এবার ইউজ করলাম। তাহলে এটাকে বলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এরপরেও আরও একটা ইন্টারাকশন আছে, সেই ইন্টারাকশনটা ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি না পড়লে আমরা বলতে পারবো না, সেটা আমরা পেন্ডিং রাখবো কেসটা, কেস 3। এই কেসটা আমি একটু পেন্ডিং রাখবো। সেটা কি? সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। কীরকম ডাইপোল? না, এরকম ডাইপোল। এইটা পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? এটা ডাইপোল, একটা ডাইপোল। এবার এই ডাইপোল থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আর এ আর একটা ডাইপোল থাকবে, এরকমই একটা ডাইপোল থাকবে, এরকমই একটা ডাইপোল নির্দিষ্ট ডিস্টেন্সে একটা থাকবে, ঠিক আছে? এরকম ডিস্টেন্সে একটা ডাইপোল ধর রয়েছে। এই দুটো যদি ডাইপোল থাকে এরকমভাবে, তাহলে এদের মধ্যে কত ফোর্স কাজ করবে এটা আমি পেন্ডিং রাখবো। এটা হচ্ছে, এটা আমরা শিখবো পোটেনশিয়াল শেখার পর, ইলেকট্রিক পোটেনশিয়াল শেখার পর আমরা এটা শিখবো, ঠিক আছে? তাহলে এটা একটু আমি পড়িয়ে দেবো, চিন্তা নেই। ওকে, after learning concept of potential, ওকে, তাহলে এটা থাক আপাতত, এটা আমি পেন্ডিং এ রাখলাম, এটা আমি পোটেনশিয়াল শেখানোর পর শিখিয়ে দেবো। কন্ট্রোল, বেশ, এটা মোটামুটি হলো ডাইপোলের। এবার একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আমরা শিখেছি, ইলেকট্রিক ফিল্ড বার করাও শিখেছি, ঠিক আছে? তো তোমরা এরপরে আমরা শিখবো ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা আমি একটু বলে দিচ্ছি। ইলেকট্রিক ফ্লাক্স এখন শিখবো, ঠিক আছে? তো ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা কি একটু বুঝতে হবে আমাদের। কি জিনিস ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে? আগে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সকে আমাকে বুঝতে হবে ইন টার্মস অফ, ইলেকট্রিক ফিল্ডটাকে ইন টার্মস অফ লাইন্স অফ ফোর্স বুঝতে হবে। ধরা যাক ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে কি? ধর কিছু লাইন্স অফ ফোর্স পাস করছে, মনে করো এগুলো হচ্ছে লাইন্স অফ ফোর্স, এগুলো হচ্ছে লাইন্স অফ ফোর্স। এখানে ধরা যাক একটা ইউনিট এরিয়া রয়েছে, ধরা যাক এখানে একটা ইউনিট এরিয়া রয়েছে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছিস, মনে করো এই এরিয়ার মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্সগুলো যাচ্ছে, এবং যে এরিয়াটার কথা বলছি এই এরিয়াটা হচ্ছে একক এরিয়া, ইউনিট ক্ষেত্রফল, মানে 1 মিটার স্কোয়ার বা 1 সেমি স্কোয়ার, যাই হোক একটা ইউনিট এরিয়া। এই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে এখানে কটা লাইন্স অফ ফোর্স পাস করছে ছবি অনুযায়ী? না, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কটা যাচ্ছে? এই একটা যদি বাড়িয়ে দিই তাহলে 4টে, এই ধর 5টা, ঠিক আছে, এই ধর 6টা, ঠিক আছে? এইগুলো কিন্তু বাইরেরগুলো লাইন্স অফ ফোর্সগুলো যাচ্ছে না, বাইরে দিয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কটা লাইন্স অফ ফোর্স যাচ্ছে? 6টা লাইন্স অফ ফোর্স যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাকেই আমি বলবো ইলেকট্রিক ফিল্ড। ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি যটা লাইন্স অফ ফোর্স যাবে তাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলবো?
ইলেকট্রিক ফিল্ড বলবো হচ্ছে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু unit area normally মানে কি, পারপেন্ডিকুলারলি, এটা খেয়াল রাখবে, পারপেন্ডিকুলারলি মানে লম্বভাবে। দেখ লম্বভাবে গেছি, তাহলে লম্বভাবে যতগুলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো লাইন্স অফ ফোর্স যাবে তাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলবো? ইলেকট্রিক ফ্লাক্স বলবো, ধর এই ব্যাপারটাই, এই ঘটনাটাই যদি এরকম হতো, এই ঘটনাটাই যদি এরকম হতো, এবার ইউনিট এরিয়াটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি, তাহলে ইউনিট এরিয়াটাকে ধর এই কেসটা যেরকম হতো, ভালো করে দেখ, এই যে এরিয়াটাকে আমি যদি এরিয়াটাকে বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, এরিয়াটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এখন কি আর ইউনিট এরিয়া আছে? বল হ্যাঁ কি না? তাহলে একটা সার্টেন এরিয়া হয়ে গেছে, তাহলে এখন সার্টেন এরিয়ার মধ্যে দিয়ে আরো বেশি লাইন্স অফ ফোর্স পাস করছে, তাই তো? এরিয়াটা যত বাড়িয়ে দেবো তত বেশি লাইন্স অফ ফোর্স পাস করছে, তাই তো? তাহলে এখন সার্টেন এরিয়া যদি হয়ে যায়, এই যে সার্টেন এরিয়া যদি এখন যতগুলো লাইন্স অফ ফোর্স পাস করছে এটা তো আগের থেকে বেশি, হ্যাঁ কি না? তাহলে এই এখন আমি বলবো এই যতগুলো লাইন্স অফ ফোর্স পাস করলো এটাকে বলবো ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি? ইলেকট্রিক ফ্লাক্স মানে হচ্ছে নম্বর অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স passing through, এবার ইউনিট এরিয়া লিখবো না, কিন্তু এবার কি লিখবো? সার্টেন এরিয়া। নর্মালি কিন্তু বারবার লিখতে হবে। নর্মালি মানে জানো তো, নর্মালি মানে সাধারণভাবে নয়, কিন্তু নর্মালি মানে পারপেন্ডিকুলারলি। ঠিক আছে, নর্মালি। ঠিক আছে, তাহলে এটাকে বলবো ইলেকট্রিক ফ্লাক্স। বোঝা গেল ব্যাপারটা? ইলেকট্রিক ফ্লাক্স কি, ইলেকট্রিক ফিল্ড কি, আশা করি বোঝা গেল। তাহলে দেখ বাংলা একদম সোজা সাদা হিসেব, যে ভাই ইলেকট্রিক ফ্লাক্সটাকে যদি আমি ফাই বলি আর ইলেকট্রিক ফিল্ডটাকে যদি ই বলি, তাহলে ফ্লাক্স আর ই এর মধ্যে রিলেশনটা কি? আমি বলবো ফ্লাক্স মানেই হচ্ছে ই ইন্টু এরিয়া। পরিষ্কার ভাই, এটাই আমার সোজা সাপটা ভাষা, এটাই আসছে, তাই তো? একদম এটা। এবার আমি একটু অন্যভাবে বলছি, দেখো এইটা বুঝতে পারলে তো এতটা। এবার ইউনিটগুলো একটু দেখে নিই। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি আমরা পড়েছিলাম? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম, তাই তো রে? মানে পার ফোর্স, হ্যাঁ, ফোর্স পার ইউনিট চার্জ, তাকেই তো আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনই তো এটা ছিল, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকাল টু লিমিট কিউ টেন্স টু জিরো এফ বাই কিউ, ফোর্স পার ইউনিট চার্জ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। এটা ছাড়াও ইলেকট্রিক ফিল্ডের আরও একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। এটা আমরা পোটেনশিয়াল যখন শিখবো তখন আবার শিখবো। মানে একটা, মনে করো এই একটা প্লেট, এই একটা প্লেট, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই দুটো প্লেটের মধ্যে যতটা ভোল্টেজ যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স অফ ভোল্টেজ ডিভাইডেড বাই এই এই যে এরিয়াটাকে, মনে করো এই এরিয়াটা ডিএক্স, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড মানে বলতে পারি ডিভি ডিএক্স, মানে পার ইউনিট লেন্থে কত করে ইলেকট্রিক পোটেনশিয়ালের ডিফারেন্স আছে, তাকে বলবো ইলেকট্রিক ফিল্ড। মানে দুটো প্লেট আছে, ধর দুটো প্লেটে ভোল্টেজের ডিফারেন্স আছে, যত আমি প্লেটের মধ্যে ডিস্টেন্স কমিয়ে দেবো তত কী হবে, ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাবে, কারণ ডিএক্সটা কমিয়ে দিচ্ছি আমি। আর যত বাড়িয়ে দেবো তত ইলেকট্রিক ফিল্ড কমে যাবে, যত কমাবো তত ইলেকট্রিক ফিল্ড বাড়বে, যত বাড়াবো তত ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। ঠিক আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল, ঠিক আছে, পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থে যত করে পোটেনশিয়ালের ডিফারেন্স হয় তাকে বলে ইলেকট্রিক ফিল্ড। এটা আমি শিখবো যখন পোটেনশিয়ালটা পড়বো, তখন আমরা শিখবো। আপাতত তোরা জেনে রাখ যে ভাই এটাও ইলেকট্রিক ফিল্ডের ইউনিট আর এটাও ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ঠিক আছে, তাহলে ফ্লাক্সের ইউনিট কি আসবে? ফ্লাক্সের ইউনিট আসবে
নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ঠিক আছে, আর যদি আমি ভোল্ট পার মিটারে বলতে যাই তাহলে কি লিখবো, ভোল্ট ইন্টু মিটার, কারণ ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, তাহলে ভোল্ট ইন্টু মিটার হবে। ভোল্ট মিটার হচ্ছে একটা ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট। বোঝা গেল, ইউনিটটা বোঝা গেল তো? বেশ, এবার আমরা দেখি, ধরা যাক ব্যাপারটা এরকম ঘটনা ঘটেছে। ধরা যাক কোনো একটা জায়গায় এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, এরকম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, আর এরিয়াটা আছে, আচ্ছা, কোন একটা জায়গায়, শুনতে শোনা যাচ্ছে সূর্য এবার? হ্যালো, হ্যাঁ রে সূর্য, শুনতে পেলি? হ্যাঁ শোনো, ওকে। তো ধর কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এরকম আছে, আর সামনে ওই জায়গাটার সামনে এরকম একটা এরিয়া আছে, বুঝতে পারলি? এরিয়াটা এরকম আছে, কিন্তু এরিয়াটা না একটু বেঁকে আছে। এরকম থাকতেই পারে তো, থাকতে পারে না এরকম এরিয়া? থাকতে পারে তো এরকম এরিয়া, এরকম এরিয়া থাকতেই পারে। এবং সেক্ষেত্রে ধরা যাক এটা হচ্ছে আমার এরিয়াটা, এই কালো রঙের এরিয়া, ঠিক আছে। এই ধর এরিয়াটা এরকম রয়েছে, বেঁকে গেছে, এইরকম একটা এরিয়া, এইরকম একটা এরিয়া আছে, কি বিপদ, ব্যাস। তো এইরকম একটা এরিয়ার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড গেছে, ওই কালো রঙের দাগটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, আর কালো রঙের দাগটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এরিয়াটা এরিয়াটা এবার দেখ, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু নর্মালি কাট করতে পারছে না, পারছে কি নর্মালি কাট করতে? পারছে না। ইলেকট্রিক ফিল্ডটা কি নর্মালি কাট করছে এরিয়াটাকে, হ্যাঁ কি না? না, কাট কাট করছে না। তাহলে এরিয়ার ডিরেকশনটা হচ্ছে একদিকে, দেখ এরিয়া যে বেঁকে গেছে, এরিয়ার ডিরেকশন যদি এরিয়া ভেক্টর আমি ধরি, এরিয়া ভেক্টর মানে কি? এরিয়া ভেক্টর কি জিনিস জানিস তো? এরিয়া ভেক্টর মানে হচ্ছে, ধর এটা একটা এরিয়া, এই এরিয়াটার এরিয়া ভেক্টর বলতে বোঝাবো এই এরিয়াটার সাথে ঠিক পারপেন্ডিকুলারলি একটা ভেক্টর। এরিয়া ভেক্টর হচ্ছে এরিয়াটার সাথে পারপেন্ডিকুলারলি হয়, ঠিক আছে। এখন এরিয়ার মেজারমেন্টটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি আমি, তাহলে এটা উপর দিকে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর যদি এরিয়ার মেজারমেন্ট আমি ক্লকওয়াইজ করি, একটা অ্যান্টি ক্লকওয়াইজ করেছি, তাহলে যদি ক্লকওয়াইজ করি তাহলে হবে, এইটা যদি আমি করি ক্লকওয়াইজ যদি করি, এই ক্লকওয়াইজ তো হলো না, সেই অ্যান্টি ক্লকওয়াইজই হয়ে গেল, অনেক ঘোরালাম তো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ তো, এই ঘোরালাম, ও তাহলে সবই ঘুরে যাচ্ছে রে। আচ্ছা গেছি নে, আমি ঘুরিয়ে দিচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বোঝাচ্ছে এই যে যদি ক্লকওয়াইজ হয়, ঠিক আছে, এদিকে গিয়ে এরমভাবে যদি এরিয়া মেজারমেন্ট হয়, তাহলে কোন দিক হবে, নিচের দিকে, বুঝতে পারলি? মানে এরিয়া, হ্যাঁ, এবার এরিয়াটা যেদিকে ঘোরাবো আমি, উপর নিচে কেসটা না, ব্যাপারটা যে এটাও হতে পারে। ধর এরিয়াটাকে দিয়ে এরকম ঘুরিয়ে দিই আমি, এটা এরিয়া, ধর এরকম ঘুরিয়ে দিলাম ট্যাও, তাহলে এরিয়া ভেক্টরটা ঘুরছে, দেখতে পাচ্ছিস? ব্যাপারটা এরকম। তো তাহলে আমার এরিয়াটা ঠিকই আছে, এখানে যে ছবিটা আছে এরিয়া ভেক্টরে নীল কালিতে যে তীর চিহ্ন দেখিয়েছে, এটা এরিয়া ভেক্টর, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস সূর্য, দীপ বুঝতে পারছো? তাহলে এই ভেক্টরটাকে আমি বলবো এন ক্যাপ, মানে যে ভেক্টরটা এরিয়ার সাথে এরিয়া ভেক্টর বলছে এন ক্যাপ। তাহলে এখন এন ক্যাপ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি ঘুরে গেছে, বুঝতে পারলি? এন ক্যাপ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি ঘুরে গেছে, হ্যাঁ কি না? এই তো থিটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, আর এন, তাহলে এখন যদি নর্মাল আমি করতে যাই তাহলে ই এর কম্পোনেন্ট চাই এন এর দিকে। তাহলে এখন ফ্লাক্স কি হবে, ফ্লাক্স বার করতে গেলে আমাকে ভাই কি করতে হবে, ই কে ডট করতে হবে এন ক্যাপের সাথে, তবে ই ঘুরবে, তাই তো? মানে যদি কোনো ভেক্টর এরকম থাকে এ ভেক্টর, আর যদি কোনো ভেক্টর বি থাকে, তাহলে এটা মনে কর এ ভেক্টর, এটা মনে কর বি ভেক্টর। যদি বলি যে এ ভেক্টরের কত পোর্শন বি ভেক্টরের দিকে আছে, তাহলে আমি কি করব? তাহলে আমি করবো না এ ভেক্টর ডট বি ক্যাপ, করবো না? মনে আছে? বি এর দিকে যা বলছি, তাহলে বি এ ক্যাপ করতে হবে, বি ক্যাপের সাথে এ কে ডট করে দিতে হবে। আর সোজা বাংলায় যদি বলিস, ভাই ই এর এদিকের কম্পোনেন্টটা কত, সোজা ভাই, সোজা অত শত বুঝি না আমি, এই দিক বরাবর ই এর কত কম্পোনেন্ট, ই কস থিটা, তাই না? এটাও বলা যায়। আর খুব কায়দা মেরে যদি বলিস তাহলে এটা বলবি ই ডট এন ক্যাপ, মানে ঘুরে গেল, এন এর দিকের উপাংশ বোঝাচ্ছে, তার সাথে তুই গুণ করছিস ডিএস, এই এরিয়াটাকে তুই ডিএস বলিস, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমি বলবো এরকম,
যে ই ডট ডিএস এন ক্যাপ বা ই ডট ডিএস, ঠিক আছে? তাহলে বলবো সোজা কথা ই ডিএস কস থিটা, বোঝা গেল ব্যাপারটা? মানে সোজা ব্যাপার হচ্ছে ডিএস এর দিকে ই এর কম্পোনেন্টটা নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে, ই কস থিটা ইন্টু ডিএস, এটাও বলা যেতে পারতো। এটাকে আমি এভাবে বলতে পারতাম যে ফ্লাক্স ডি ফাই, সরি এটাকে ফাই বলে চলবো, ডি ফাই বলতে হবে, ফ্লাক্স ডি ফাই ইজ ইকাল টু ই কস থিটা তার সাথে ডিএস গুণ, এরকমও আমি বলতে পারি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এতটা? তাহলে অ্যাঙ্গেল এরিয়া যদি এরকম ঘুরে যায় তাহলে আমাকে এইভাবে ফ্লাক্স বার করতে হবে। আশা করি বোঝা গেল ফ্লাক্স ব্যাপারটা, আশা করি বোঝা গেল। ওকে, বেশ। এইবারে আমরা দেখি কিছু ফ্লাক্স আমরা যদি বার করার চেষ্টা করি, তাহলে একটু ফ্লাক্স বার করার চেষ্টা করে দেখা যায়। খুব সিম্পল সিম্পল কিছু অঙ্ক করার চেষ্টা করি আমরা ফ্লাক্স ক্যালকুলেশন করার জন্য। ধরা যায় এরকম একটা রয়েছে, এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, সেখানে আমরা ফ্লাক্স ক্যালকুলেট করব, এরকম একটা জিনিস রয়েছে। এবং এইখানে একটা কিউব রয়েছে, কিউবটা কিরকম আছে, এরকম একটা কিউব আছে, ঠিক আছে? কিউব রয়েছে, এই যে কিউবটা রয়েছে, কিউবটার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে এল। এখন এখান দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হচ্ছে, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে এই পুরো রিজিয়নটায় যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এরকম, ই ইজ ইকাল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এইভাবে ইলেকট্রিক ফিল্ড রয়েছে গোটা রিজিয়নটায়, ঠিক আছে? এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে। তোমাকে ক্যালকুলেট করতে হবে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইচ প্লেন অফ দিস কিউব, ঠিক আছে? তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু ইচ প্লেন। হলো? বোঝা গেছে কোশ্চেনটা কি? করা যাবে, ক্যালকুলেট করা যাবে। এটা একটা মিটারে ধরে নাও, লেন্থের ইউনিটটা মনে করো মিটারে আছে, তাহলে কি করে ক্যালকুলেট করবো করতে পারা যাবে? দেখি পারা যায় কিনা, পারবি তোরা? হ্যাঁ, এরিয়াটাকে এল স্কোয়ার, প্রত্যেকটা প্লেনের মধ্যে দিয়ে আমি একটা প্লেন উল্লেখ করে দিচ্ছি, সেই প্লেনটাই তোরা বার কর। তাহলে তোরা এই প্লেনটা দিয়ে বার করে দে, এই প্লেনটা দিয়ে বার কর, এই প্লেনটা মনে কর এ বি সি ডি, প্লেনটা বোঝা যাচ্ছে? কোন প্লেনটা? সামনের প্লেনটা। এই প্লেনটা থ্রু দিয়ে ফ্লাক্স বার কর, কত হবে দেখ। আচ্ছা, এটা বলে দিই কোনটা কি অ্যাক্সিস। হ্যাঁ বল। এই তো এইটা হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আর এটা অরিজিন, আর বাহুর লেন্থ হচ্ছে এল, তাহলে আর কোঅর্ডিনেট কি বলবো? ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর শেড করা অংশটা তোকে বার করতে হবে ইলেকট্রিক ফ্লাক্স। আর আই ক্যাপ কেন হবে? 12 স্কোয়ার হবে, কারণ এবিসিডি যে প্লেনটা, এবিসিডি যে প্লেনটা, এই প্লেনটার এরিয়া ভেক্টরটা কি হবে? এরিয়া ভেক্টর এ ইজিক্যাল টু হবে এল স্কোয়ার, এবার কি ক্যাপ লিখবো? এল স্কোয়ার আই ক্যাপ লিখবো না? কারণ দেখ এই এরিয়াটার উপর যে লম্ব ভেক্টরটা আছে এটা এক্স অক্ষের দিকে, তাহলে সেটা আই ক্যাপ তো, তাহলে আই ক্যাপ।
তাহলে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া। তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপটাই আসবে, তাহলে বুঝতেই পারছিস আমার উত্তর আসবে 2a বা 2l² ইউনিট। ঠিক আছে, এইভাবে তোকে যে কোনো ইউনিট বার করতে, ধর যদি আমি যদি বলি যে ভাই এইটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে বার করো, তাহলে বুঝতেই পারছিস কি হবে, শুধু l² হবে, শুধু l²। আর যদি বলি এইটার মধ্যে দিয়ে কত যাচ্ছে ফ্লাক্স, তাহলে হবে 3l²। আর যদি বলি এই প্লেনটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে এই প্লেনটার মধ্যে দিয়ে, তাহলে হবে -3l²। ঠিক আছে, আবার যদি বলি যে ওই যে প্লেনটা আছে ওখান দিয়ে কত যাচ্ছে, এটা আবার হয়ে যাবে -2l²। দিয়ে সব যদি ফ্লাক্স করি তাহলে কত আসবে? টোটাল ফ্লাক্স যদি বলি প্রত্যেকটা প্লেনের দিয়ে টোটাল ফ্লাক্স, তাহলে 0 আসবে না? টোটাল সব দিয়ে প্লাস মাইনাস বলতে টোটাল ফ্লাক্স 0 হয়ে যাবে। আর কোনো একটা সার্টেন প্লেন যদি বলি তাহলে সেটা দেখা যাবে, বাবা এটা কে রে, সার্টেন প্লেন বললে পরে এইভাবে বার করে দিতে হবে। ঠিক আছে, ঠিক তো হয়ে যাচ্ছে। এবার আমি একটা হোম টাস্ক দিয়ে দেবো, এই হোম টাস্কটা তোকে নিজেকে করতে হবে। কি বলতো, আগেরবারও দিয়েছিলাম, সেই ক্লাস 11-এ পড়াকালীন যখন আমি শুরু করেছিলাম তখন আমি দিয়েছিলাম, মনে করে দেখ। হোম টাস্কটা হচ্ছে, আমি একটা এরিয়া বলে দিচ্ছি তোকে, এই এরিয়াটা হোম টাস্ক হচ্ছে এই এটা তোরা বার করবি, আমাকে বার করে বলবি। এই এরিয়াটা দেখতে পাচ্ছিস? কোন এরিয়াটা বুঝতে পারছিস? তোকে বার করতে হবে এই এরিয়ার থ্রু দিয়ে, এই এরিয়ার থ্রু দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে তোকে বার করতে হবে। পারবি বার করতে? কোশ্চেনটা বোঝা গেল তো? এই যে শেড, শেড যে করে দিলাম, এই শেড করা রিজনের মধ্যে দিয়ে তোকে ফ্লাক্স বার করতে হবে। এটা একটু বার করবি, তোকে এটা হোম টাস্ক, এটা হচ্ছে হোম টাস্ক। এটা হোম টাস্ক দিলাম, ভালো করে চিন্তা করো, মাথায় প্রেশার দিয়ে ভালো করে চিন্তা করে দেখবে ফ্লাক্সটা কি হচ্ছে। হোম টাস্ক, হোম টাস্ক, হোম টাস্ক কি? ফাইন্ড ফ্লাক্স, এটার নাম দিয়ে OCB, এটার একটা নাম দিয়ে দিয়েছি D। ফাইন্ড ফ্লাক্স থ্রু, ফাইন্ড ফ্লাক্স থ্রু OCBD প্লেন। ঠিক আছে, এটা দেখো তো, এটা পারো নাকি দেখো, বেশি ধরো আজকে ভাবো, আজকাল ভেবে বার করো, দেখো কি করতে পারো দেখো। ঠিক আছে, হয়ে গেল ব্যাপারটা। এবার একটা কোশ্চেন, আমি কিছু বললি? কে বললো রে? সূর্য বললি? সূর্যদীপ কিছু বললি কথাটা? হ্যাঁ, সূর্যর কথাটা কেটে কেটে এলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগোচ্ছি। ফ্লাক্স ক্যালকুলেশন হয়ে গেল, মোটামুটি ব্যাপারটা বুঝলাম কি ব্যাপার। আরো মজার মজার ফ্লাক্স ক্যালকুলেট আমরা করতে পারি, যেমন আরেকটা ধরো, আমি একটা ফ্লাক্স দিচ্ছি, তুমি দেখি ক্যালকুলেট করতে পারো কিনা। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আর একটা কোশ্চেন, এইভাবে একটা প্যারালাল ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, প্যারালাল ইলেকট্রিক ফিল্ড রয়েছে, মনে করো এই একটা ইলেকট্রিক ফিল্ড, এরকম ইলেকট্রিক ফিল্ড আছে এই। ঠিক আছে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে প্যারালাল, এবার একটা ইলেকট্রিক ফিল্ড, প্যারালাল ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড এভাবে যাচ্ছে। এর সামনে যেটা রয়েছে, এর সামনে একটা মজাদার জিনিস রয়েছে। সামনে কি আছে? সামনে আছে এই, সামনে আছে এ। তুমি ভেবো না ত্রিভুজ, এখনই এর আসল রূপ আমি বার করছি। এর আসল রূপটা হচ্ছে মোটেই ত্রিভুজ না, এটা হচ্ছে এই জিনিস। কি এটা? কোণ আছে, ঠিক, এটা কোণ আছে। এই কোণটার ডাইমেনশন গুলো কি? ডাইমেনশন গুলো আমি বলে দিচ্ছি। ডাইমেনশন হচ্ছে, এর ব্যাসার্ধ হচ্ছে R এবং এর হাইট হচ্ছে H। ব্যাসার্ধ আর হাইট হচ্ছে H। তোমাকে বলতে হবে এই যে কোণটা, এই কোণের মধ্যে কত ফ্লাক্স
এন্ট্রি করছে, টোটাল ফ্লাক্স তো জিরো হয়ে যাবে, এদিকে যা ঢুকছে ওদিকে তাই বেরোচ্ছে। আমি তা বলিনি, আমি বলেছি কোণের একটা সারফেস দিয়ে কত ফ্লাক্স এন্ট্রি করছে। ফ্লাক্স এন্টারিং থ্রু ফ্লাক্স, কোশ্চেন হচ্ছে ফ্লাক্স entering through the curved plane of the cone। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমি বলে দিচ্ছি ই, ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, এটা গিভেন। ই হচ্ছে ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে দেখি বলো দেখি। ভেবো না যে ওখানে ইলেকট্রিক ফিল্ড শেষ হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে এই গোটাটা এখানে ঢোকানো আছে, ভাব তাহলে একটু ভাবতে সুবিধা হবে। এই গোটাটা এখানে আছে, মানে কত কত করে হ্যাঁ কত ফ্লাক্স একটা কার্ভ সারফেস দিয়ে ঢুকছে, এটা প্রশ্ন। ইলেকট্রিক ফিল্ড এই শঙ্কুটার মধ্যে দিয়ে, ঠিক আছে? ভিতরে ভাব ভাব হ্যাঁ বল। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাই, তাহলে আমাকে এটা কি হবে আনসার, তাই ভাব ভেবে বলো দেখি। আর কেউ কিছু বলবে? ই ইন্টু আর স্কোয়ার এইচ। সূর্য দেখো, যখন তুমি কার্ভ সারফেসের থ্রু দিয়ে এরিয়া ফ্লাক্স বার করতে যাও তখন হেভি চাপের মধ্যে পড়বে। কেন পড়বে জানো? কারণ কার্ভ সারফেসটা এরকম, তাই না? আর ইলেকট্রিক ফিল্ডটা এরকম। বুঝতে পারছো কেসটা কোথায় চাপ হচ্ছে? কার্ভ সারফেস এরকম মানে তো নর্মাল এরিয়াটা এদিকে, ও নর্মাল ফ্লাক্সটা নর্মাল যদি ক্যালকুলেট করো ওই এরিয়াটা কোন দিকে আছে? এদিকে আছে না? তাহলে তো ই ডাইরেক্টলি ই এর সাথে কার্ভ সারফেস গুণ করলে তো অ্যান্সার আসবে না, তাই না? আসবে? হ্যাঁ কি না? আসবে না। তাহলে একটা উপায় আছে। কি উপায়? দেখো কার্ভ সারফেস দিয়ে যে ফ্লাক্সটা ঢুকবে নর্মালি একদম, সেই ফ্লাক্সটা এইখানে যে ত্রিভুজটা আছে খেয়াল করো, এখানে যে ত্রিভুজটা আছে ভালো করে খেয়াল করো। কোন ত্রিভুজের কথা বুঝতে পারছো কি তোমরা? আমি যে ত্রিভুজের কথা বলতে চাইছি, ওই ত্রিভুজটা আমি বলতে চাইছি, ওই ত্রিভুজের কথাটা, যে ত্রিভুজের কথাটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। ভালো না, ওই ত্রিভুজের মধ্যে দিয়ে যতগুলো লাইন অফ ততগুলোই তো ফ্লাক্স, সেটাই তো ফ্লাক্স হচ্ছে, তাই না? বুঝতে পারছো? সেটাই ফ্লাক্স হবে না, খেয়াল করে দেখো এটাই ফ্লাক্স হবে। মানে আমি যদি বলি এইখান থেকে এই যে ত্রিভুজটা আমি আঁকছি, ধর দেখ এটা ত্রিভুজটা, বুঝতে পারছিস কোন ত্রিভুজটা? সৌমদ্বীপ বলছি, শুভ কি যেন ছেলেটার নাম ভুলে গেলাম। বুঝতে পারছো তুমি আর নতুন ছেলেটা? এই এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা যাবে সেই ফ্লাক্সটা বার করলেই তো আমার কাজ মিটে যাবে না? এটা তো নর্মাল হতে বাধ্য, এটা তো নর্মালই হবে। তাহলে এটাই বার করে দাও। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ, একদম হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে গেলে 2r আসবে, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই হচ্ছে তোমার ক্ষেত্রফলটা। আর ইলেকট্রিক ফিল্ড তো ই জানো, তাহলে এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে উত্তর হবে ই ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই এ। তাহলে এটা অটোমেটিক্যালি নর্মালটাই নেওয়া হচ্ছে, তুই জাহিদ বলে এটাই বলেছিলিস নাকি?
ও আর স্কোয়ার আবার কোথা থেকে বলেছিলি, কি কারণ বলো দেখি। তাহলে ই আর এইচ হচ্ছে ফ্লাক্স, ই আর এইচ ফ্লাক্স হবে। তেমনি ভাবে ধরো এরকম দিয়ে তোমায় আরো ঠকাতে পারে, তোমায় ধরো এরকম প্রশ্ন দিয়ে দিল যে ভাই এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড ই, আর এখানে একটা স্ফিয়ার আছে, তাহলে কত ফ্লাক্স ঢুকছে স্ফিয়ারে, কত ফ্লাক্স ঢুকছে, তাহলে তুমি কি করবে? তখন এই এরিয়াটা নিতে হবে। ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে তোমার ফ্লাক্স হবে ই ইন্টু পাই স্কোয়ার, এইটা ফ্লাক্স হবে। ঠিক আছে, বোঝা গেল কেসটা কি, কোথায় গন্ড কোথায় হয়, এই টাইপগুলো আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এইবার যদি আমি একটা ফ্লাক্স ক্যালকুলেট করতে দিই, ধরো কোশ্চেন এরকম দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড বলা আছে 2 i cap 2 i cap প্লাস 3 k cap একটি ফিল্ড আছে, flux through 2 centimeter area placed on yz plane, কি হবে? কত হবে? একবারই চান্স দেবো সূর্য, একবারই চান্স, বল। হয়নি, জাহিদ বল। হুম, ফ্লাক্স বার করতে দিয়েছি। দীপ ভাব, দীপ দীপ বলছি, সেটা নামটা ভুলে গেলাম তো আবার। দীপ, হ্যাঁ ঠিকই তো বলেছি, দীপ। হ্যাঁ বল, দীপ বল দেখি কত হবে। ইয়েস, সেন্টিমিটার -2, ভুল হয়ে গেল। হ্যাঁ -4 হবে। এইখানে মিস করলে হবে না সূর্য, এই দেখো এই সেমি স্কোয়ারতে কেস খাই দিয়েছে না, খেয়াল রাখতে হবে। এই তো দেখো তিনজনের মধ্যে তিনজনের মধ্যে একজন ভুল করে দিল, ঠিক, আর একজন ইউনিটে ভুল করলো, তাহলে খুব সিম্পল অঙ্ক, কিন্তু দেখো তোমাদের কোথায় ভুল হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু, এইটাকে তোমাকে মিটার স্কোয়ারে আনতে হবে, 2 সেমি স্কোয়ার, তো সেমি স্কোয়ার মানে 10⁻² মিটার, তাই তো, স্কোয়ার তো করো, সেমিটাকে মিটারে কনভার্ট করে স্কোয়ার করলে কি আসছে, আসছে না, আসছে, এটা আসবে। তাহলে 4 × 10⁻⁴ ভোল্ট মিটার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এইবারে আমরা একটা থিওরেম শিখব, তার নাম গসেস থিওরেম, গসেস থিওরেম অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, গসেস থিওরেম, সরি, গসেস থিওরেম, গসেস থিওরেম অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। গসেস থিওরেম ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা আমরা শিখব। ঠিক আছে, ঠিক আছে, চলো গসের থিওরেমটা শিখে নিই, কি ব্যাপার কি বৃত্তান্ত, এটা সহজই আছে, এটা কঠিন কিছু না। এতক্ষণ যা বললাম বুঝতে পেরেছিস তো সবাই? ঠিক আছে, ওকে। গসের থিওরেম ইলেকট্রোস্ট্যাটিক্স কি বলছে? গসের থিওরেম ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে এক কিছুই না, বলছে যে আমরা যে ফ্লাক্স বার করছি না, এই ফ্লাক্সটা, এই ফ্লাক্সের সূচনা করছে চার্জ, মানে চার্জ থেকেই ফ্লাক্স তৈরি হয়, এটাই গসের থিওরেম বলছে। বলছে যে কোনো একটা বডি থ্রু দিয়ে যত ফ্লাক্স পাস করে, কোনো একটা বডি আমি ভাবছি, মনে করো এখানে কোনো একটা বডি আমি ভাবছি, সেরকম একটা কোনো বডি আছে, এটা একটা বডি, বলছে এই বডির থ্রু দিয়ে, টোটাল সারফেসের থ্রু দিয়ে যতটা ফ্লাক্স পাস করবে, সেই ফ্লাক্সটা হবে বডিতে থাকা চার্জের সমানুপাতিক। হয়ে গেল? মানে ও বলছে যে ভাই ফ্লাক্স মানে হচ্ছে বডির মধ্যে যে চার্জটা থাকবে সেই চার্জটা
সাথে সমানুপাতিক হবে। এর ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হচ্ছে ভাই বডিতে যে চার্জ থাকবে তার সাথে ইপসাইলন নট ডিভাইড করে দিলে যে অ্যান্সার আসবে সেইটা ততটা ফ্লাক্স। বোঝা গেল? অর্থাৎ মানে ব্যাপারটা বোঝা গেল যে এই বডি থ্রু দি ফ্লোর, ধর এখানে এই বডির মধ্যে ধর এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? তাহলে চার্জ যদি থাকে ভাই, চার্জ যদি থাকে তাহলে তো এখান থেকে ফ্লাক্স তো যাবে, হ্যাঁ কি না? চার্জ থাকলে ফ্লাক্স যাবে কি? চার্জ থাকলে ফ্লাক্স যাবে না? এর ফ্লাক্স এরম ফ্লাক্স যাবে, এইভাবে ফ্লাক্স যাবে, এইভাবে ফ্লাক্স যাবে, এইভাবে ফ্লাক্স যাবে, এইভাবে ফ্লাক্স যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফ্লাক্স যাবে। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে টোটাল ফ্লাক্স কত যাবে? প্রশ্ন হচ্ছে টোটাল ফ্লাক্স কত যাবে? শোনা যাচ্ছে? হ্যালো? তাহলে টোটাল ফ্লাক্স কত যাবে? আমি তো বার করা অসম্ভব, আমি কি গুনবো বসে বসে 1 2 3 4 5 গুনবো? গুনবো না। গস বলে দিয়েছে ভাই তোমায় গুনতে হবে না, টোটাল ফ্লাক্স হচ্ছে ওর মধ্যে যতটা চার্জ আছে সেইটা ডিভাইড বাই ইপসাইলন নট, ঠিক আছে? আর যদি ব্যাপারটা এরকম হতো, যদি ব্যাপারটা এরকম হতো, ধর এটা একটা বডি, ঠিক আছে? এটা একটা বডি, ওর ভিতরে কোনো চার্জই নেই, ওর বাইরে চার্জ আছে, ওর বাইরে চার্জ আছে, তাহলে টোটাল কত ফ্লাক্স হবে? ওর ভিতরে কোনো চার্জ নেই, তাহলে এখন টোটাল ফ্লাক্স কত? জিরো হবে, জিরো হবে। গুড। বডিটাই তো বার করে নিয়ে চলে না, দাঁড়া ওখানে একটা বডি দিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বডি তৈরি হয়েছে, আর এই বডিটা ওখানে নিয়ে যাই। আয় দেখি, চল, যা 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 যা, এখানে এরম ছিল আগের ছবিটা, চার্জটা বার করে নিয়ে চলে গেছে। এই দেখ এইখানে ভিতরে চার্জ আছে বলে ফর্মুলা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এখানে তো ভিতরে কোনো চার্জ, বাইরে চার্জ থাক না, বাইরে চার্জ থাক না, তাতে কোনো যায় আসে না। বাইরে চার্জ থাকলে কি হবে? ইলেকট্রিক ফ্লাক্স গুলো যাবে, তুই দেখ বাইরে ফ্লাক্স গেলে তো কি হবে? বাইরে ফ্লাক্স দিলে যাবে সাই ফ্লাক্স, ঢুকছে বেরোচ্ছে, তাই না? তাই তো, বুঝতে পারছিস? যত ঢুকছে তত বেরোবে, যত ঢুকবে তত বেরোবে, যত ঢুকবে তত বেরো। ধর এই ফ্লাক্স, কি হলো তাতে? এই ফ্লাক্স তো কি, ফ্লাক্স কিন্তু আলটিমেটলি টোটাল ফ্লাক্স জিরোই আসবে। কেন আসবে জানিস? কারণ হচ্ছে এইখানে যত ফ্লাক্স ঢুকবে, যত ফ্লাক্স ঢুকবে, কি রে ভাই, এখানে যত ফ্লাক্স ঢুকছে তত ফ্লাক্স তত ফিল্ড বেরিয়েও যাচ্ছে, সেই জন্য টোটাল ফ্লাক্স হবে জিরো। এখানে ফ্লাক্স কত হবে? এখানে ফ্লাক্স হচ্ছে জিরো, কারণ ভিতরে কোনো চার্জ নেই। দেখে হয়তো মনে হচ্ছে স্যার কি ওটাই তো ফ্লাক্স ঢুকছে আর বেরোচ্ছে, তা নয়। এটা এটা খেয়াল রাখতে হবে, একটা সারফেস দিয়ে যতটা চার্জ, যতটা ফ্লাক্স ঢুকছে ততটা ফ্লাক্সই কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে নেট ফ্লাক্স হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, হয়ে যাচ্ছে কেসটা কি বলতে চাইছি? আর এখানে, আর এখানে কিন্তু ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন। ব্যাপারটা বোঝা গেল থিওরেমটা কি বলছে? আশা করি বোঝা গেল থিওরেমটা কি বলছে। এবার গ্রসের থিওরেমটা আমাকে, এর এর যে স্টেটমেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে, তো স্টেটমেন্টটা যে কোনো বই থেকে তোমরা তৈরি করবে, ঠিক আছে? ঠিক আছে, স্টেটমেন্ট ফ্রম এনি বুক, ফ্রম এনি বুক, এটা নিয়ে আমি আর ফালতু বক 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 করবো না। স্টেটমেন্টটা বোঝা গেল তো কি বলে? ওইটাই স্টেটমেন্ট, যে টোটাল লাইন, টোটাল ফ্লাক্স হচ্ছে একটা বডির, একটা বডির থ্রু দিয়ে টোটাল ফ্লাক্স, একটা ক্লোজ সারফেস হতে হবে, ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স হচ্ছে ওই সারফেসটা যতগুলো, যতটা চার্জ এনক্লোজ আছে সেই চার্জ ডিভাইড বাই ইপসাইলন নট। বোঝা গেছে? বোঝা গেল? বেশ, এইবারে শুধু তাই নয়, আমাদের আরেকটাও কাজ আছে, এইটা প্রুফ আছে পরীক্ষায়, এই প্রুফটাকে করতে হবে। এই যে বললাম কথাটা, এটা বললে তো হবে না, আমাকে প্রুফও করে দেখাতে হবে। সেই প্রুফটা আমি এখন তোমাদের সামনে করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা একটা বডি নিই, এটা একটা বডি, রাইট? আর এখানে একটা চার্জ আছে, ধরা যাক এইখানে একটা চার্জ আছে, ভিতরে বডির ভিতরে চার্জ আছে, ঠিক আছে? বডির ভিতরে, ভেবো না বডির সারফেসে চার্জ আছে। এইবারে দেখ, এই যে চার্জটা থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তো বেরোবে, তাই না?
তো এই বডিটার উপরে তুই একটা ছোট্ট এরিয়া কল্পনা করে নে, ছোট্ট পুচকু এরিয়া, ছোট্ট পুচকু একটা এরিয়া, এখানটা মনে কর একটা এরিয়া কল্পনা, ছোট্ট একটা এরিয়া কল্পনা, ছোট্ট একটা এরিয়া কল্পনা করলাম, যেটা হচ্ছে ডিএস। এই এরিয়াটা হচ্ছে ডিএস, একটা বড় এরিয়া, মানে ছোট, বেশি ছোট কল্পনা করছি ছোট, কিন্তু এরিয়াটা একটু বড় করে আঁকি, বুঝতে পারলি, নইলে আমার বোঝাতে অসুবিধা হবে। এই যে বড় করে এঁকেছি মানে ভাবিস না যে বিশাল এরিয়া, ঠিক আছে, এটা একটা ছোট্ট এরিয়া, ঠিক আছে, বুঝলি কি বললাম? এবার এই যে এরিয়াটা, এই, হ্যাঁ বল, আরেকবার বল। হ্যালো, হ্যাঁ ছবি আঁকতে হবে, ছবি আঁকতে হবে, ছবি আঁকতে হবে। বুঝতে পারলি সূর্য? এটাই জিজ্ঞেস করছি সূর্য। আচ্ছা, এবার আমি প্রমাণটা কি করে করছি খেয়াল কর। আমি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আমি আঁকবো প্রথমে, দেখ ভালো করে দেখ। এই লাল রঙের তীর দিয়ে আমি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আঁকছি। ওং শান্তি, শান্তি যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ঠিক আছে, এই ঠাকাস করে যাচ্ছে, ঢুকলো, এই পাশ দিয়ে ঢুকছে, ঠিক আছে, আর ওপাশ দিয়ে বেরোবে, দেখ কেমন, এই বেরোচ্ছে, ফুটে বেরোচ্ছে, গা ফুটে বেরোচ্ছে, স্যাট, উফ, বেরিয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলি? ওই পয়েন্টটা দিয়ে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ভেদ করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, কিন্তু এই এরিয়া ভেক্টরের এরিয়াটা কি প্যারালাল ওই ইলেকট্রিক ফিল্ডের দিকেই থাকবে? সেটা তো নাও থাকতে পারে, তাই না? ওর কি দায় পড়েছে ওইদিকে থাকার? নাই থাকতে পারে। তাই এরিয়া ভেক্টরের ওই পয়েন্টে এরিয়া ভেক্টরটা মনে কর এইদিকে আছে, থাকতে, ঠিক আছে, মনে কর এটা হচ্ছে এন ক্যাপ। আর ওই যে লাল রঙের, লাল রঙা সূর্যের মতো যে যা গেল, এই হচ্ছে আমাদের সকলের প্রিয় ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এবার তোরাই বল, ওই ছোট্ট এরিয়াটার মধ্যে দিয়ে যে ফ্লাক্স যাবে, সেই ফ্লাক্সটা কি লিখবো? ডিফাই লিখবো তো নাকি? ডিফাই ইজ ইকুয়াল টু কি লিখবো? আমি এখন তো শিখে গেছি, আমি জানি ভাই কি লিখতে হবে, আমি জানি ই ডট, কি লিখবো? ডিএস, ই ডট ডিএস। তার মানেই হচ্ছে, তার মানে হচ্ছে ই ডিএস কস থিটা লিখবো। এবার ই এর ভ্যালুটা কত হবে? মনে করো এই লাল রঙের আর, এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, তাহলে ই এর ভ্যালু হবে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এটা ই এর ভ্যালু। তার সাথে থাকবে ডিএস কস থিটা, কস থিটা। এবার একটু কায়দা করছি, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই করে দিচ্ছি একবারে, আর এখানে লিখছি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে জিনিসটা তৈরি হলো না, এই জিনিসটা সম্পর্কে আমি একটু বলবো। আমি ক্লাস 11-এ থাকাকালীন ইউনিট অ্যান্ড ডাইমেনশন যখন পড়িয়েছিলাম, তখনও তোমাদের বলেছিলাম, এখন আরও একবার বলবো, ভালো করে শুনবে। মনে করো এটা একটা এরিয়া, এটার এরিয়া, সেই এরিয়াটা ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে এই এরিয়াটা যে থ্রি ডাইমেনশনাল কোণ তৈরি করে, ভালো করে দেখ, থ্রি ডাইমেনশনাল কোণ মানে এরকম, 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 এখানে একটা থ্রিডি কোণ তৈরি হলো, দেখ এরকম একটা গোল পাড়া থ্রিডি কোণ তৈরি হলো না? তাহলে এটা ওয়ান ডাইমেনশন কোণের থেকে একটু আলাদা কোণ। ওয়ান ডাইমেনশন কোণ কীরকম? ওয়ান ডাইমেনশন কোণ হচ্ছে ভাই এইটা আর এইটা ওয়ান ডাইমেনশন কোণ, কিন্তু থ্রি ডাইমেনশন কোণ কি? এই এরিয়ার একটা, এই এরিয়া এই পয়েন্টে যে কোণ তৈরি করবে বিভিন্ন দিক থেকে, বুঝতে পারছি আমি কি বোঝাতে চাইছি? দীপ বুঝতে পারছে? দীপ, দীপ বুঝতে পারছে? তাহলে এই এই কোণটাকে থ্রি টাইমস, এই কোণটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল, বুঝেছো? সলিড অ্যাঙ্গেল বলা হয়। ধরো এইখানে সলিড অ্যাঙ্গেল, যদি এইখান থেকে যদি একটা স্ট্রেট লাইন টানি, যদি এরিয়াটাকে একদম ঢকাস করে, মনে করো এই যে স্ট্রেট লাইনটা মনে করো টানলাম, মনে করো এখানে একটা স্ট্রেট লাইন টানছি, এই স্ট্রেট লাইনটা যদি এরিয়ার সাথে লম্ব হয়, আর এই দূরত্বটা যদি আর হয়, তাহলে এখানে যে সলিড অ্যাঙ্গেল তৈরি হয় সেটাকে আমরা বলবো ডি ওমেগা ইজিক্যাল টু, এই এরিয়াটা যদি ডিএস হয়, ডিএস বাই আর স্কোয়ার। কিন্তু যদি এরিয়াটি একটু বেঁকে থাকে, মানে আমি বলতে চাইছি এরিয়াটা যদি এখন এরকমভাবে বেঁকে থাকতো, ঠিক আছে, আর এখানে যদি পয়েন্টটা থাকতো, তাহলে যে সলিড অ্যাঙ্গেল হতো, যতটা এরিয়াটা বেঁকে আছে না, এবার ইউনিট এরিয়াটা ধর ইউনিট ভেক্টরটা এদিকে আছে, আর যে কালো রঙের যে রেডিয়াস ভেক্টরটা এরকম ধরা আছে, তাহলে এখানে যে থিটা অ্যাঙ্গেল ঘুরে গেল, তখন ডি ওমেগার কি হতো? তখন ডি ওমেগার ডিএস বাই আর স্কোয়ার হতো না, তখন হতো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। বুঝতে পারলি কি বলছি আমি?
তাহলে আমি এইখানে বোঝা গেল। তাহলে আমি এইখানটা কি লিখবো, কিউ 4 পাই ইপসাইলন নট, এখানটা লিখবো ডি ওমেগা, হ্যাঁ কি না? এবং ডি ওমেগা কোনটা হবে, ডি ওমেগাটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডি ওমেগা হবে এইটা, ভালো করে মন দিয়ে দেখো, এখান থেকে টানবো, দেখো এইখানে যে কোন, হ্যাঁ আরেকবার বলো। হ্যাঁ, ডিএস এরিয়াটা মানে এই যে কোন একটা প্লেনে আছে, মানে ধরো এরিয়াটা 2 ডাইমেনশনে, কিন্তু পয়েন্টটা ওই প্লেনে নেই, পয়েন্টটা অন্য প্লেনে আছে। মানে ধরো এটা আমার হাত, তো এটা তো 2 ডাইমেনশন, হাতটা 2 ডাইমেনশন, কিন্তু এই পয়েন্ট কোথায় আছে, পয়েন্ট কোথায় আছে, এইখানটায় আছে, বুঝতে পারছে? এই এই হচ্ছে ব্যাপারটা 3 ডাইমেনশনাল। এরিয়াটা একটা প্লেনে আছে, কিন্তু ওই প্লেন থেকে ওই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা তো 2 ডাইমেনশন অ্যাঙ্গেল হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই পয়েন্টটা যে কোনো হতে পারে। তো সেই পয়েন্টটা যদি আর ডিস্টেন্সে থাকে, তাহলে তার ফর্মুলাটা ওটা। এবার আরটা যদি ডিএস এর সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আবার ফর্মুলা ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে এইখানটা আমি ডি ওমেগা লিখতে পারি। এবং ডি ওমেগাটাকে বোঝার জন্য এখানে আমি তোমাদের ড্র করে দেখাচ্ছি ডি ওমেগাটা কিরম দেখতে। দেখো, ডি ওমেগা অ্যাকচুয়ালি এইখানে যে ঘনকোণটা তৈরি হচ্ছে, সেই ঘনকোণটা বোঝাতে পারছি? দেখো তুমি স্ট্রেট লাইন দিয়ে এইখান থেকে এই ঘনকোণটা তৈরি হবে, এইটা হচ্ছে ঘনকোণটা যেটা আমি আঁকছি এখন। ওকে, দেখো মোটামুটি বোঝাতে পারছি মনে হচ্ছে। মানে ঘনকোণটা 3 ডাইমেনশন একটা কোণ, এই যে ঘনকোণটা, ঠিক আছে? এই যে একটা থ্রি গো একটা এই যে কোণ আসছে না, এই কোণটাকে আমি বলছি ডি ওমেগা। ক্লিয়ার? ঠিক আছে তো, দেখো বাস। তাহলে ফাই কত হবে, ফাই হতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, ইন্টিগ্রেশন করতে হবে কিউ বাই 4 পাই ইপসাইলন নট। এই ইন্টিগ্রেশনটা হবে কার, না ডি ওমেগার ইন্টিগ্রেশন হবে। এবার ডি ওমেগার যদি থ্রু আউট অল সারফেস যদি ইন্টিগ্রেশন করি ডি ওমেগাটার, তাহলে কত হবে জানো, থ্রু আউট দ্য সারফেস ইন্টিগ্রেশন করলে? মানে ধরো একটা বৃত্তকে যদি ইন্টিগ্রেট থিটা দিয়ে কল্পনা করি, মনে করো এখানে একটা রেডিয়াস ভেক্টরটা তুমি ঘোরাচ্ছ এইখানে এইখানে, তাহলে যে ঘুরছে রেডিয়াস ভেক্টরটা, তাহলে যত রেডিয়াসটা এইভাবে ঘুরতে ঘুরতে যাবে, তত টোটাল অ্যাঙ্গেলটা কত কত হবে, 2 পাই হবে না? কিন্তু কিন্তু এটাই যদি আর একটা প্লেনে আমি ঘোরাই, তাহলে দেখ 2 পাই তো এই প্লেনে, আর এই প্লেন আর একটা প্লেনে যদি 2 পাই ঘোরাই, তাহলে তাহলে দেখ টোটাল 3D প্লেনটা চলে আসবে, প্লেনটা চলে আসবে। সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে, লিমিট নিতে হবে 0 to 4 পাই ডি ওমেগা লিমিট, ফুল ইন্টিগ্রেশন হবে। তাহলে সেক্ষেত্রে কিউ/4 এপসাইলন নট ইন্টু 4 পাই, তাহলে 4 পাই কেটে গেল, ফ্লাক্স ইজিক্যাল টু কি হলো, কিউ/ইপসাইলন নট। তাহলে আমাদের গসের থিওরেম কিন্তু প্রুভ করে ফেললাম। তা বুঝতে পারলি, প্রুভ হয়ে গেল। ক্লিয়ার তো ব্যাপারটা? সূর্য, বুঝতে পেরেছিস? তাহলে আমরা প্রুভ করব, তাহলে এইভাবে তোরা পরীক্ষায় একটু প্রুভ করে দিবি, ছবি টবি এঁকে সুন্দর করে ছবি এঁকে দেখালে পরে এটা প্রুফ দেয় পরীক্ষায়, কিন্তু এটা দেয় করতে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রুফ অফ গসেস থিওরেম। প্রুফ অফ গসেস থিওরেম। দেখ, বুঝতে পারলি তো এতটা? চাপ নাই, একদম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঝামেলা নেই, একদম পরিষ্কার বুঝেছিস তো সবাই? একদম, যেটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে। বেশ, তাহলে গসেস থিওরেম আমরা মোটামুটি পড়ে ফেললাম। আচ্ছা, আমি তার আজকে আর বেশি পড়াচ্ছি না, আমি বুধবার দিন আবার সকালবেলা বসবো, ঠিক আছে? বুধবার, হ্যাঁ বলো, বুধবার দিন আমরা গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনগুলো শিখবো। এতটা তো বুঝতে পেরেছি, আজকের থিওরিটা একবার বুঝে নে, প্রথম থেকে কি পড়লাম। প্রথমে আমরা ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা বুঝলাম, ঠিক আছে? অ্যাক্সিসে থাকলে কি হবে, বাইসেক্টরে থাকলে কি হবে, এবং সেখানে আমরা ডাইপোলের উপর ফোর্সের যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা আমরা, এটা তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের ফর্মুলা, কিন্তু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে এটা ফর্মুলা, সেই ফর্মুলা আমরা প্রয়োগ করা শিখলাম।
এই দুটো, এই একটা প্রয়োগ, এই একটা প্রয়োগ। এটা শেখার পরে আমরা ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা কি বোঝার চেষ্টা করলাম। ইলেকট্রিক ফ্লাক্স ব্যাপারটা বুঝে নিলাম। বোঝার পরে ছোটোখাটো প্রবলেম করলাম, ফ্লাক্সে যেটা কনফিউশন হতে পারে সেই সব কনফিউশনের উপর বেস করে আমরা বিভিন্ন রকম প্রবলেম করলাম। এখানে একটা প্রবলেম তোমাদের হোম টাস্ক হিসেবে দিলাম, এবং এখানে একটা দেখলে শঙ্কুর মধ্যে দিয়ে ফ্লাক্স বার করা শিখলে, স্ফিয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে সেটা শিখলে, এবং তারপরে একটা ক্যালকুলেশন দিলাম যেখানে ইউনিটের ভুল হওয়ার চান্স থাকে, সেই ইউনিটের ভুলটা যাতে না হয় সেটা ধরিয়ে দিলাম। এরপরে গসের থিওরেম অফ ইলেকট্রোস্ট্যাটিক্সের তোমরা স্টেটমেন্ট আমি যে কোনো একটা বুক থেকে তোমাদের পড়তে বললাম, এবং এই স্টেটমেন্টটা কী করে প্রুফ করতে হয় সেই প্রুফটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের শেয়ার করে দেবো। পরের দিন বুধবার দিন আমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশানে আসবো, গসের থিওরেমের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা পড়বো। ঠিক আছে, বোঝা গেল? বল, কি কেউ কিছু বলবি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখ, আমি 11-12-এর একবারই একটা স্টাডি প্ল্যান গোটাটাই করে দিয়েছিলাম, খেয়াল করিসনি মনে হয়। হ্যাঁ, না না, ডিসেম্বরে ইলেকট্রোস্ট্যাটিক্স ছিল, 12-এরও একটা ছিল। আমি তাহলে প্ল্যানটা একবার শেয়ার করে দেবো। আমরা যতই বল আমরা একটু পিছিয়ে চলছি, তার কারণ আমি 11-এ শেষ করে দেবো ভেবেছিলাম 12-এর ওটা, কিন্তু সেটা তো পারিনি করতে। সেটা তো সব অনেকে বলি স্যার ও ঘাড়ে বিয়ে হয়ে যায়, তারপরে তোদের একটা প্রলংড পরীক্ষা শেষ হচ্ছে না কারো, তার জন্য একটুখানি হলেও পিছিয়ে গেলাম, কিন্তু আমি শেষ করে দেবো অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট শেষ হবে। আমি আবার প্ল্যানটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে, তোদের গ্রুপে আমি প্ল্যানটা শেয়ার করে দেবো। ওকে, প্ল্যানটা আমার কাছে আছে, আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আজকে যে, হ্যাঁ, এইগুলো তোমরা নিজের মতো করে এগুলো পড়বে। ঠিক আছে, এটা তো যেটা দিলাম তুমি বুঝলে। এই পিডিএফটা তোমাকে দেবো, পিডিএফটা পাওয়ার পরে তুমি নিজের মতো করে একটা শর্ট নোট বানাবে, একদম নিজের মতো করে। ঠিক আছে, এবং সেখানে যদি তোদের যদি মনে হয় কোনো বই থেকে কিছু অ্যাডিশন তোমার দরকার আছে, তুমি সেখানে অ্যাড করতে পারো। অন্য কোনো বই থেকে অন্য কোনো কনসেপ্ট যদি মনে হয় অ্যাড করতে পারো। কোনো কনসেপ্টে যদি কনফিউশন থাকে সেটা সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করো যে সেই কনসেপ্টটা আমি লিখতে পারি এখানে। সে নিয়ে বেশি সময় নিও না যেন, এই নোট বানাতে গিয়ে হেভি সময় নিয়ে নিও না, তাহলে আর ধাকের দায় মনসা বিক্রি হয়ে যাবে। তুমি এই নোটটা তোমায় দিলাম, এখান থেকে মোটামুটি এইটা ব্যাপারটাকে পুরো জেনে নিয়ে পড়ে নিয়ে তুমি না দেখে একটা লেখার চেষ্টা করো, তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, তাহলে খুব ভালো ফ্রুটফুল হবে থিওরেম। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। 12-এর স্টাডি করার জন্য তোমার যদি মনে অনেকের থাকে যে বাংলা বই হাতের কাছে থাকলে সুবিধা হয়, যদি এরকম হয় তাহলে বাংলা বই একটা ছায়া প্রকাশনী কিনতে পারো। ঠিক আছে, হ্যাঁ, পুরনো, না পুরনো বই নিলেও অসুবিধা নেই। তবে একটা কথা বলে দিই, ছায়া প্রকাশনের বইতে একটা মজার জিনিস থাকে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া থাকে। নিট, জেই মেন সবার অ্যান্সার করে দেওয়া থাকে। সেই জন্য আমি সাজেস্ট করবো বই কিনলে নতুনটাই কেন, তাহলে কারেন্ট ইয়ারের সলভগুলো তুমি পেয়ে যাবে, এবং কোশ্চেনটাও পেয়ে যাবে। WBJEE 2023-এর কোশ্চেনটা ওখানে দেওয়া থাকবে। এইগুলো এক্সট্রা পাওনা থাকবে নতুন বই কিনলে পরে। নতুন বই কেনো, ছায়া প্রকাশনের বই কেনো, নতুন কেনো, ঠিক আছে, অসুবিধা কিচ্ছু না। আমি যেমন পড়াচ্ছি এইভাবে পড়ো, ছায়া প্রকাশনের বইটা নতুন কেনো। আর পাশাপাশি কিছু বই তোমাদের লাগবে, সেগুলো কি বলেছিলাম, সেগুলো আমি আমি বলেছিলাম যে WBJEE প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের বই, আর মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের বই, নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের বই, ফিজিক্সের। বোঝা গেল? মানে পরিষ্কার, আমাদের যে প্ল্যানটা, আমাদের যে যুদ্ধের নীতি, সেই যুদ্ধের নীতি হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলোকে ধরে সলভ করা, কনসেপ্ট বিল্ড আপ করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, আর কিছু না। এইটাই করতে হবে আমাকে। ঠিক আছে, অনুশীলনী করতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এত সময় আমার হাতে নেই, আমরা কেউই এত সময় পাবো না। অনুশীলনী করতে গেলে প্রিভিয়াস ইয়ার হাতছাড়া হয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার হাতছাড়া করাই যাবে না। বোঝা গেল? ওকে, চলো, তাহলে এটা এটা আমি শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। বোধহয় আমার এটা ড্রাইভে, ও এটা স্টপ রেকর্ড।